নমস্কার সবাইকে, আইবিস কর্নারে সবাইকে স্বাগত জানাই। আমি ঈশিতা। আজকে জেট স্ট্রিম নিয়ে আলোচনা করা যাক। প্রথমে দেখি জেট স্ট্রিম কাকে বলে, এর এরূপ নামকরণ হওয়ার কারণ কি, আর এর কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হবে এবং মৌসুমি বায়ুর একটা প্রধান নিয়ন্ত্রক হিসেবে জেট স্ট্রিমের ভূমিকাটা কতটা উল্লেখযোগ্য সেইটা নিয়ে আলোচনা করব। চল দেখা যাক। প্রথমেই দেখা যাক জেট বায়ুটি কী। এটা একটা বিশেষ ধরনের এয়ার মাস, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রে যখন বোমারু যুদ্ধ জেট বিমান জাপানের দিকে অর্থাৎ পশ্চিম দিকে গমন করছিল, সেই সময় এই বায়ুর প্রবাহ প্রথম ধরা পড়ে। তাই এই বায়ুর নাম জেট বায়ু প্রবাহ। এটি ট্রপোস্ফিয়ারের ওপরের স্তরে অর্থাৎ একটা জাংশনে অর্থাৎ ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে আমরা জানি ট্রপোপোজ আছে। সেই ট্রপোপোজে 7.5-এর ওপরে অর্থাৎ 14 কিলোমিটারেরও ওপরে পশ্চিম থেকে পূর্বে সংকীর্ণভাবে আঁকাবাঁকাভাবে এই বায়ু সাপের মতো প্রবল গতিবেগ সম্পন্ন হয়ে প্রবাহিত হয়, তাই এর নাম জেট বায়ু প্রবাহ। এই নামকরণটা প্রথম করেন মেট্রোলজিস্ট ট্রিওয়ার্থার মতে জেট বায়ুপ্রবাহ হলো ঊর্ধ্বস্তরে এমন একটি দ্রুতগামী বায়ুপ্রবাহ যার দৈর্ঘ্য কয়েক হাজার কিলোমিটার কিন্তু প্রস্থ মাত্র কয়েকশো কিলোমিটার। জেট বায়ুপ্রবাহের কয়েকটি বৈশিষ্ট্য দেখে নেওয়া যাক। ঊর্ধ্বাকাশে প্রায় 7.5 টু 14 কিলোমিটারের উচ্চতায় পশ্চিম থেকে পূর্ব দিকে এই বায়ু প্রবাহিত হয়। এই বায়ুর যে প্রবাহ পথ সেটা গোটা পৃথিবীর জুড়েই প্রবাহিত হয় একটা নির্দিষ্ট অক্ষাংশ অনুযায়ী। এর স্পিড হচ্ছে 100 থেকে 500 কিমি/আওয়ার। এর দৈর্ঘ্য কয়েক হাজার কিলোমিটার কিন্তু প্রস্থ মাত্র কয়েকশো কিলোমিটার। এটি সংকীর্ণ অর্থাৎ মিয়েন্ডারিং সাপের মতো প্রবাহিত হয়। জেট স্ট্রিম সাপের মতো আঁকাবাঁকাভাবে প্রবাহিত হয়। এই উইন্ডকে বলা হয় জিওস্ট্রপিক উইন্ড, কারণ জেট স্ট্রিম হরাইজন্টালি প্রবাহিত হয় আর ভার্টিক্যালি প্রবাহিত হয়। হরাইজন্টালি যখন প্রবাহিত হয় তখন সেটাকে বলা হয় জিওস্ট্রপিক উইন্ড। এর পরের বৈশিষ্ট্য হলো ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে জেট বায়ুর অক্ষাংশগত অবস্থানও পরিবর্তিত হয় এবং তার গতিবেগও পরিবর্তিত হয়। শীতকালে এর গতিবেগ বেশি বেড়ে যায়। ঊর্ধ্ব বায়ুমণ্ডলে জেট বায়ুর প্রবাহ সূর্যের উত্তরায়ণ আর দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে জেট স্ট্রিম তৈরি হওয়ার মূলত দুটি কারণ, একটা হচ্ছে প্রেশার গ্রেডিয়েন্ট আর একটা হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স। এই দুটো কারণকে করিওলিস এফেক্ট পরিচালিত করে। এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, ছবিটা একটা হাই প্রেশার একটা লো প্রেশার আছে। দুটো প্রেশার জোনের ওপরেই ক্রিয়েট হয়েছে দু ধরনের জেট স্ট্রিম, একটা সাবট্রপিক্যাল জেট স্ট্রিম আর একটা পোলার জেট স্ট্রিম। জেট স্ট্রিম কিন্তু মেনলি ওয়েস্ট টু ইস্টওয়ার্ডস প্রবাহিত হয়। মেনলি বলা হয়েছে কারণ ইস্ট টু ওয়েস্টও জেট স্ট্রিম প্রবাহিত হতে দেখা যায়। এই ছবিটায় লক্ষ্য করা যাচ্ছে পুরো পৃথিবীর চারদিকে চক্কর লাগাচ্ছে জেট স্ট্রিম। ওপরে একটু বেশি সর্পিল, যেটাকে আমরা জানি পোলার জেট স্ট্রিম বলা হয়, আর নিচে দেখো সাবট্রপিক্যাল জেট স্ট্রিম। প্রথমে পৃথিবীর মাঝ বরাবর যে নিরক্ষরেখাটা বিস্তৃত হয়েছে সেটা আমরা জানি পৃথিবীকে দুভাগে ভাগ করেছে। আমরা আগের চ্যাপ্টারে পড়েছিলাম যে দুদিক থেকে দু ধরনের বায়ু আসছে, দুটো নিয়ত বায়ু। উপরটাকে বলা হয় উত্তর পূর্ব আয়ন বায়ু, নিচেটাকে বলা হয় দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। এই দুটো বায়ু যেখানে এসে মিশছে সেই জোনটাকে বলা হয় ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন, যেটাকে বলা হয় ITCZ। এখানে লো প্রেশার লক্ষ্য করা যায়, যেখানে দুদিক থেকে দুটো বায়ু এসে উত্তপ্ত হয়ে ওপর দিকে ওঠে বায়ু দুদিকে ছিটকে যায়, দুটো শান্ত বলয় ছিটকে যায়। আমরা উত্তর গোলার্ধটাকে যদি শুধু দেখে চলি তাহলে বায়ু কর্কটীয় শান্ত বলয়ে অধঃগমন ঘটে। এবারে আরও উত্তর গোলার্ধ থেকে সুমেরু নিম্নচাপ থেকে বায়ু এসে সেই কর্কটীয় শান্ত বলয়ে অধঃগমন ঘটছে। তো আমরা দেখতে পাচ্ছি যেখানে অধঃগমন ঘটছে সেখানে দুদিক থেকে দুটো টেম্পারেচারের বায়ু আসছে।
নিচ থেকে বেশি টেম্পারেচার আর ওখান থেকে কম টেম্পারেচারের বায়ু আসছে, তার ফলে একটা ডিফারেন্ট জোন তৈরি হচ্ছে, ওইখানে জেট স্ট্রিম ক্রিয়েট হয়, সাব ট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম ক্রিয়েট হয়। উত্তর গোলার্ধে দেখব যেখানে পোলার রিজিয়ন আছে, সুমেরু নিম্নচাপ বলয় যেখানে সৃষ্টি হচ্ছে, সেখানে বায়ু আস্তে আস্তে ওপর দিকে উঠছে। ওপর দিকে ওঠার ফলে ওপর দিকে বায়ু উঠে একটা সুমেরু বৃত্তর দিকে চলে যাচ্ছে, আর আরেকটা বায়ু কর্কটীয় শান্ত বলয়ের দিকে চলে আসছে। বায়ু আস্তে আস্তে কর্কটীয় শান্ত বলয় বায়ুর অধোগমন ঘটছে। ওই সুমেরীয় নিম্নচাপ অঞ্চলে আমরা ওখানেও জেট স্ট্রিম লক্ষ্য করতে পারবো, কারণ দু ধরনের উচ্চতায় দু ধরনের বায়ু লক্ষ্য করা যাবে। এই কারণে ওই জেট স্ট্রিমটাকে বলা হয় পোলার ফ্রন্ট জেট স্ট্রিমস, যেটা 40 ডিগ্রি টু 60 ডিগ্রি ল্যাটিটিউডসে তৈরি হচ্ছে, আর সাবট্রপিক্যাল জেট স্ট্রিম যেটা 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি ল্যাটিটিউডে তৈরি হচ্ছে। এবার মেনলি আমরা দেখতে পাচ্ছি এখানে গতিবেগ সর্পিলাকার রেড যেখানে আছে সেখানে যে সাপের বাঁকটা সেটা একটু কম, ব্লুতে সাপের বাঁকটা একটু বেশি, মানে পোলারে বেশি। একমাত্র কারণ হলো কোরিওলিস ফোর্স। নিরক্ষরেখা থেকে যত উত্তরে যাওয়া যাবে বা দক্ষিণে যাওয়া যাবে তত কোরিওলিস ফোর্সের মান বেড়ে যায়। নিরক্ষরেখায় কম থাকে, পোলার রিজিয়নে সব থেকে হাই থাকে। এই কারণে এদের বাঁকটা পুরো পৃথিবী অনুযায়ী যে পুরো পৃথিবীতে যে চক্কর খায় জেট স্ট্রিম, পোলার রিজিয়নে বাঁকটা সব থেকে বেশি হয় দেন সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম এর তুলনায়। আশা করি এতটা বোঝা গেছে। ভারতে মৌসুমি বায়ুর আগমনে দুটি বিষয়ের উপর নির্ভর করে। কোন দুটি জেট স্ট্রিম মৌসুমি বায়ুর আগমনের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ু আর আরেকটা হচ্ছে ক্রান্তীয় পূবালি জেট বায়ু। উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ুর উত্তরে সরে যাওয়া, তারপরেই ক্রান্তীয় পূবালি জেটের আগমন। পূবালি জেট ভারতের মাঝ বরাবর অবস্থান করে নিম্নচাপ সৃষ্টি করলে ভারতে মৌসুমি বায়ুর আগমন ঘটে। আমরা তিব্বত মালভূমি জানি, তিব্বত মালভূমিতে প্রচণ্ড নিম্নচাপ দেখা দিলে সেই নিম্নচাপের ওইখানে ফাঁকা স্থান সৃষ্টি, তার ফলে ভারতে মৌসুমি বায়ুর আগমন ঘটে। উপক্রান্তীয় পশ্চিমী জেট হঠাৎ সরে গেলে ভারতে মৌসুমি বিস্ফোরণ ঘটে, আর ক্রান্তীয় পূবালি জেট তখনই শক্তিশালী হলে মৌসুমি বায়ুর দ্বারা বৃষ্টিপাত যথাযথভাবে ঘটে থাকে। এছাড়াও এখানে দেখব আফ্রিকার মাদাগাস্কারে ওখানে সোমালি জেট, সেই সোমালি জেটও ভারতের মধ্যে মৌসুমি বায়ুর প্রবেশে একটা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে, মৌসুমি বায়ুকে আরও বেশি শক্তিশালী করে তোলে। এবারে দেখে নেব জেট স্ট্রিমের কয়েকটি গুরুত্ব। জেট স্ট্রিমের গুরুত্ব কী? যদিও জেট স্ট্রিমকে এখনও প্রপারলি স্টাডি করা হয়নি, বিভিন্ন মেট্রোলজিস্ট বিভিন্ন ধরনের তাদের ওয়ে অফ থিঙ্কিং দিয়েছে জেট স্ট্রিম সম্পর্কে, তাও ওয়েদারের ফিনোমেনার ওপর জেট স্ট্রিমের কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কেন জেট স্ট্রিমটা উল্লেখযোগ্য সেইটা জানব। জেট স্ট্রিম দক্ষিণ পূর্ব এশিয়ার মৌসুমি বায়ুকে অনেকটা নিয়ন্ত্রিত করে এবং পূর্ব আফ্রিকার কিছু পার্টের বৃষ্টিপাতকে নিয়ন্ত্রণ করে। সাধারণত শীতকালে ওয়েস্টার্লি জেট স্ট্রিম ভারতের উপর অধিকতর প্রভাবশালী হয়। ভারতে মৌসুমি বায়ু তখনই ঠিকমতো প্রবাহিত হয় যখন ওয়েস্টার্লি জেট স্ট্রিম তিনশান পর্বতের উত্তরে প্রস্থান করে, তিব্বতে লো প্রেশার তৈরি হয়, তখনই এই দুটি জেট বায়ু ভারতে প্রবেশ করে প্রচণ্ড পরিমাণে সক্রিয় হয় এবং বৃষ্টিপাত সৃষ্টি করে। এখানে জেট স্ট্রিম যে প্রবাহিত হচ্ছে, জেট স্ট্রিমের যে বাঁক, এই বাঁকটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এটি আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে মাঝখানে সাইক্লোনের সৃষ্টি করবে। জেট স্ট্রিম মধ্য অক্ষাংশে সাইক্লোনের সৃষ্টি করে এবং এই সাইক্লোন সামান্য একটু বিধ্বংসী হয় এবং এর ফলে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতও হয়ে থাকে। অর্থাৎ মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাতের সাথে জেট স্ট্রিমের একটা গভীর সম্পর্ক আছে। জেট স্ট্রিম মধ্য অক্ষাংশে ঘূর্ণবাত ঘটাতে সাহায্য করে। আজকে জেট স্ট্রিম সম্পর্কে আলোচনা করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবে। আজকের মতো এতটাই, তো থ্যাংক ইউ।